আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক তারকাদের মধ্যে একটা লাইভে উপস্থিত হলাম অনেকদিন পর। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাথে স্ক্রিনে আমরাই ঢেকে গেছি। এত উজ্জ্বল তারকারা আছে আমাদের সাথে। অ্যান্ড ওরা এইবার পটেনশিয়াল বুয়েটিয়ান অফলাইন যে এক্সামটা আছে সেটাতে খুব দারুণ স্কোর করেছে। যদিও আমি এখনই বলবো না যে তারা সফল হয়ে গিয়েছে, তাদের এখনও অনেকটা পথ যাওয়া বাকি। তারা যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, আমরা আশা করতে পারি বুয়েটেও তারা এরকম ভালো ফলাফল করবে এবং জাতীয় তারকায় পরিণত হবে। তো আজকে আমি আছি, রাকিব আছে, অভি আছে এবং সাকিব আছে। আমরা অ্যানালাইসিসটা তোমাদের সামনে প্রদর্শন করব পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামে কোন জেলায় কীরকম পারফরমেন্স করেছে, অ্যাভারেজ মার্কস কেমন ছিল, এবং এইটার ভিত্তিতে 24 ব্যাচ, যেহেতু তোমরা তোমরা একটু স্পেশাল জানো, তো তোমাদের 24 ব্যাচের স্টুডেন্টসদের আরও কার কার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা লাগবে সেই সম্পর্কে দিক নির্দেশনাগুলো পাবে। এতদিন তো ভাইয়ারা পরামর্শ দিতাম, ভাইয়ারা সবসময় তোমাদেরকে পরামর্শ দিয়ে এসেছি। আজকে তোমাদেরই সহপাঠী যারা আছে, যারা অলরেডি ভালো করছে, তাদের মুখের পরামর্শগুলো আমরা শুনবো, যেটা তোমাদের জন্য অনেকেরই লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে। তো আমি চলে যাব অভির কাছে। অভি, তুমি যদি কিছু বলতে স্টুডেন্টসদের উদ্দেশ্যে। তো 24 ব্যাচের যারা যারা এই ভিডিওটা দেখতেছো বা লাইভটা দেখতেছো, প্রথমতই যারা আমাদের এই অফলাইন প্রথমবারের মতো আমরা অফলাইন পটেনশিয়াল বুয়েটেন এক্সামটা নিয়েছি, তো যারা যারা এই এক্সামটাতে অ্যাটেন্ড করছো সবাইকে আমি কংগ্রেচুলেশনস জানাতে চাই। কারণ এই যে সাহসটা তোমরা করছো, এই সাহসটাই আসলে অ্যাপ্রিসিয়েটিং ব্যাপার। কারণ 2 ঘন্টা একটা রিটেন পরীক্ষা দেওয়া, অনেক ক্ষেত্রে হয় যে অনেক ফ্রি এক্সাম বা এই এমসিকিউ এক্সাম দেওয়ার সাহস একটা ব্যাপার, আবার 2 ঘন্টা রিটেন এক্সাম দেওয়ার সাহসটা এটা একটা অন্য লেভেলের ব্যাপার। তো তোমরা যারা এক্সামটা অ্যাটেন্ড করছো, তোমরা স্বাভাবিকভাবেই অন্যদের থেকে এই সাহসিকতার দিক থেকে এগিয়ে আসো। তো আমি জাস্ট তোমাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে এক্সামে নাম্বার যেমনই পাইছো না কেন, বাট এক্সামটাতে তুমি অ্যাটেন্ড করছো, এই সাহসিকতাটাই যদি আগামী 4-5 মাস পড়াশোনায় কাজে লাগাইতে পারো এবং পড়ার টেবিলে ইউজ করতে পারো, দেখবা যে তোমরা পরবর্তীতে রিয়েল বুয়েট এক্সাম যখন হবে সেখানে অনেক ভালো রেজাল্ট করবা। আর আমরা যেহেতু এইবারই প্রথম অফলাইন এক্সাম নিলাম, এর আগে তো আমরা পটেনশিয়াল বুয়েটেন এক্সামগুলো অনলাইনে নিতাম। তো অনলাইন ভার্সনে যেটা হয়তো যে যেহেতু এখানে আসলে ওপেন বুক এক্সাম টাইপের হয়ে যায়, কারণ সবাই তো আসলে আর একদম সততার সাথে বসে অনলাইন এক্সামগুলো দেয় না। তো সেক্ষেত্রে যেহেতু আমরা প্রশ্ন করার ক্ষেত্রেও এইটা মাথায় রাখতাম যে এটা আসলে কাইন্ড অফ ওপেন বুক এক্সাম হইতে যাচ্ছে, তো আমরা প্রশ্নগুলো আসলে একটু ওই হাই লেভেলের প্রশ্নই রাখা লাগতো, যাতে সবাই আসলে মানে ওখান থেকে ধরো যে ওই ফিল্টার আউটটা ঠিক মতো করার জন্য। বাট যেহেতু আমরা এটা অফলাইন এক্সাম নিলাম, একদম তোমরা যারা এক্সামটা অ্যাটেন্ড করছো তোমরা এই জিনিসটা ফিল করতে পারছো যে একদম স্ট্যান্ডার্ড প্রশ্নে বুয়েট ভর্তি পরীক্ষার 40টা ম্যাথ, তুমি বিগত বছরের 40টা প্রশ্ন যদি দেখো, দেখে মনে হবে যে না একদম ওই স্ট্যান্ডার্ডের প্রশ্নেই নেওয়া। তো আমরা ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে পরীক্ষাটা নিছি, যাতে তোমরা যারা অ্যাটেন্ড করছো এক্সামটা অন্তত 4 মাস পরে তোমাদের সিনারিওটা কেমন হইতে পারে, যদি না এই 4টা মাস ভালো মতো ইউটিলাইজ করো, তাহলে সেটা তুমি 4 মাস আগে জানতে পারলা। তোমার পজিশন ভালো খারাপ, নাম্বার প্রাপ্ত নাম্বার ভালো খারাপ যাই হোক না কেন, তুমি যদি 4 মাস পরের অবস্থাটা আগে থেকে জানতে পারো, তাহলে এই 4টা মাস তুমি কাজে লাগানোর একটা সুযোগ পাচ্ছ। যে তোমার যদি আসলেই বুয়েটিয়ান হওয়ার ইচ্ছা থাকে বা ওই লেভেলে রেজাল্ট করার ইচ্ছা থাকে, তাহলে এখন থেকে এই 4টা মাস কোন লেভেলে প্রিপারেশন নেওয়া উচিত সেই আইডিয়াটা তুমি পেয়ে গেছো। তো এই সুযোগটা কাজে লাগাও, বাকি 4টা মাস ইউটিলাইজ করো, দেখবা যে এই 4 মাসে তুমি রেজাল্টটাকে একদম মানে তোমার যদি এই এই পরীক্ষায় 400-তে 40-এরও কম পায় থাকো, সেক্ষেত্রে সেটাকেও তুমি চান্স পাওয়ার লেভেল পর্যন্ত, যেহেতু 60% মার্কস পাইলে বুয়েটে ভালো একটা পজিশনে চান্স হয়ে যায়, আমরা এক্সামশন করে নিই। তো তুমি এইখান থেকে মানে আমার মনে হয় যে যারা 10% নাম্বার পাইছো, তোমরাও যদি এই 4টা মাস ইউজ করো, দেখা যাবে এটাও 50-60% ইজিলি তুলে ফেলা পসিবল। তো আমি আর বেশি সময় নষ্ট করবো না। আর 25-26 ব্যাচ তোমরা যারা এই লাইভটা দেখতেছো, তোমরা এই ভাইদের থেকে শুনবা যারা আমাদের অফলাইন অনলাইন এক্সাম ব্যাচগুলো অনলাইন ব্যাচগুলোতে আসো, আমরা মাঝে মধ্যে মেগা এক্সাম নেই, ওখানে যারা ভালো মতো মানে ওই লেভেলে রেজাল্ট করতে পারো না, তো তোমরা এই ভাইয়াদের থেকে শুনবা যে তারা কীভাবে পড়াশোনা করছে, তাদের স্ট্র্যাটেজি কী ছিল। তো তোমরাও সেইভাবে, যেহেতু তোমাদের 25 ব্যাচ এখন সেকেন্ড ইয়ারে উঠছো জাস্ট, এবং 26 ব্যাচ জাস্ট এইচএসসি লাইফ শুরু করছো, তো এই ভাইয়াদের পরামর্শগুলো যদি এখন থেকে তুমি ফলো করতে পারো, দেখা যাবে যে তোমরাই সবচেয়ে বেশি উপকৃত হবা এই লাইভ সেশনটা থেকে। তো আমি আর বেশি সময় ক্ষেপণ করবো না, আমি চলে যাব তোমাদের সাকিব ভাইয়ের কাছে। পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম যে আমরা রিটেন ভার্সনটা নিব 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 করে হচ্ছে বিগত 3 বছর যে আমাদের 21 ব্যাচ 22 ব্যাচ 23 ব্যাচ ওদের সাথে আমরা কাটিয়েছি, অ্যান্ড ওরা সবাই অনলাইনে এক্সাম দিত, অ্যান্ড অনলাইনে বলতো ভাই আপনারা এই পটেনশিয়াল বুয়েটিয়ানটা এত কেন কঠিন নেন। সো অভিধাও তো বলেই দিল আমাদের না পারতেও বা না চাইলেও করতে হইতো কঠিন, বাট আমরা এই প্রথম যে স্ট্যান্ডার্ড প্রশ্নে প্রশ্নে এবং বুয়েটে যেভাবে তোমার খাতাটা থাকে এবং যে পরিমাণ স্পেসিং থাকে এবং বুয়েটের আদলে
একটা প্রশ্নপত্র কেমন হওয়া উচিত সেই ফ্লেভারটা তোমাদের দেওয়ার চেষ্টা করছে। অ্যান্ড হচ্ছে আমাদের সারা দিন ব্যাপী সারা দেশে আমাদের যে 13টা ব্রাঞ্চ ছিল, অনেক স্টুডেন্টই আসছে পরীক্ষা দিতে, অ্যান্ড সবগুলো রেজাল্ট আজকে রেডি হয়েছে। সো এইখানে পটেনশিয়াল বুয়েটিয়ানটা হচ্ছে তোমার জাস্ট হচ্ছে অ্যাডমিশন জার্নিটা শুরু, তুমি কোন স্টেজে আছো বা তোমার পড়ালেখার কি অবস্থা, বা একসাথে তুমি যদি 6টা পেপারের পরীক্ষা একসাথে দিতে যাও তো তোমার মেন্টাল কন্ডিশন বা তোমার ব্রেন কিভাবে ওয়ার্ক করে সেই জিনিসটা জানানোর জন্যই আমাদের এই পরীক্ষাটা নেওয়া। বা তুমি কিভাবে এক্সামটাকে দেখবে, বা হচ্ছে তুমি কিভাবে হচ্ছে নিজেকে প্রস্তুত করবে, বা কি কি সিচুয়েশন ফেস করবে এই এক্সামের মাধ্যমে, সেটাই আমাদের মেসেজ দেওয়ার প্রধান ইচ্ছা ছিল। অ্যান্ড তোমরা জানো আমরা হচ্ছে অ্যাচিভের মাধ্যমে হচ্ছে ডেইলি এক্সাম নিচ্ছি, উইকলি এক্সাম নিচ্ছি। অ্যান্ড আমাদের এই উইকলি এক্সামগুলো একদম পটেনশিয়াল বুয়েটিয়ানের স্ট্যান্ডার্ডই হবে, অর্থাৎ আমাদের বুয়েটে যে স্ট্যান্ডার্ডে প্রশ্ন হয় সেই স্ট্যান্ডার্ডে আমরা 400 মার্কের প্রত্যেকটা উইকলি নিব এবং তোমাদেরকে যাচাই বাছাই করার সুযোগ দিব বা নিজেকে জাজ করার জন্য সুযোগ দিব। সো আমি আজকে কথা বাড়াচ্ছি না, আমাদের রাকিব ভাইয়া আছে, অ্যান্ড তোমাদের 25 ব্যাচ 26 ব্যাচ যারা আসো, তোমাদের এই ভাইয়েরা কি স্ট্র্যাটেজি ফলো করে, বা ওরা কি আসলে এলিয়েন না রোবট, বা ওদেরও কি ভুল হয় নাকি, সবকিছু আমরা আজকে জানবো এবং ইন্টারেস্টিং একটা লাইভ হইতে যাচ্ছে। আচ্ছা, তো যারা পরীক্ষা দিছো তোমাদের সবাইকে অভিনন্দন। মানে একসাথে 6টা সাবজেক্টের পরীক্ষা, মানে 6টা পেপারের পরীক্ষা, মানে এটাই প্রথম। তো রেজাল্ট যেরকমই হোক না কেন হতাশ হয়েও না, কারণ এটা তো অ্যাকচুয়াল বুয়েটের পরীক্ষা না। আর অ্যাকচুয়াল বুয়েটের পরীক্ষা এরকমও না যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে হচ্ছে। তোমার প্রিপারেশনের জন্য যথেষ্ট টাইম আছে, 4 থেকে 5 মাস মিনিমাম টাইম পাচ্ছ। তো 4 থেকে 5 মাস ভালো করে প্রিপারেশন নিলে রেজাল্ট আসলে খুব ভালো চলে আসবে। তো রেজাল্ট আমরা একটু পরেই দিব, যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে, খুব ভালো। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমাদের সময় আমরা দেখতাম যারা খুব ভালো রেজাল্ট করে একদম টপের দিকে, টপ 20-50, ওদের পজিশনটা না চেঞ্জ হয় না, কারণ ওরা আগে থেকেই খুব ভালো করে পড়াশোনা করে, কলেজ লাইফে খুব ভালো করে পড়াশোনা করে, অ্যাডমিশন টাইমেও ওরা ওটা ধরে রাখে, কারণ ওরা আগে থেকেই পড়ুয়া স্টুডেন্ট, অ্যাডমিশন টাইমে ওটা আরও বাড়ায় দেয়। সো টপ 20 থেকে 50 যারা থাকে নর্মালি ওই পজিশনটা দেখবা বইটা ফিক্সডই থাকে। মানে যারা তোমাদের মডেল টেস্ট উইকলি পরীক্ষাগুলোয় টপ 20 থেকে 50-এর মধ্যে থাকে, ওরাই দেখা যায় ঘুরে ফিরে বইটার মেইন এক্সামেও 20 থেকে 50-এর মধ্যে থাকে। এখন এরপরে যারা ম্যাক্সিমামই দেখা যায় ওদের প্রিপারেশনটা শুরুর দিকে ভালো থাকে না। এটা আমি যখন অ্যাডমিশনটা দিয়েছিলাম তখনই সেম কাহিনী। আমি দেখতাম আমার বন্ধুরা শুরুর দিকে পরীক্ষা অনেক খারাপ করছে, 400-র মধ্যে, আমাদের সময় তো 400 ছিল না, আমাদের মধ্যে মার্ক ছিল 600। তো 600-তে ওরা হয়তো 200 উঠাইতে পারতেছে না, 150 উঠাইতে পারতেছে না, কিন্তু ওরা হাল ছাড়ে নাই, ওরা শেষ পর্যন্ত লেগেছিল অ্যান্ড গ্র্যাজুয়ালি ওরা ইমপ্রুভ করছে। পরে দেখা গেছে ম্যাক্সিমাম সিট কিন্তু ওরাই পায়। তুমি চিন্তা করো, টপ যেই সিটগুলো ওগুলো কিন্তু খুবই কম, 20 থেকে 50টা সিট, আর বাকি যারা আছে ওই সিটটাই কিন্তু বেশি। অ্যান্ড ম্যাক্সিমাম ওই সিটগুলাই যারা চান্স পায়, ধরো 100 থেকে 1000 বা 1300-1400 পর্যন্ত যারা চান্স পায়, ম্যাক্সিমামেরই কিন্তু অ্যাডমিশন টাইমে শুরুর যেই প্রিপারেশনটা খুবই বাজে থাকে, ওদের ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বাট ওরা হাল ছেড়ে দেয় না। তো যাদের আজকে রেজাল্টটা একটু খারাপ হবে, দেখবা যে টপের দিকে রেজাল্ট কিন্তু খুবই কম, 300 মার্কসের বেশি পাইছে এরকম সংখ্যা খুবই কম, হাতে গোনা 10-15 জনও হবে না। তো ম্যাক্সিমামেরই কিন্তু আপগ্রেডের সুযোগ আছে। এখন বাকিটা আসলে তোমাদের চয়েস, যে বাকি 4-5 মাস তোমরা কি করবা, হতাশে পড়ে থাকবা না পূর্ণ দমে মানে উদ্যমে তুমি আগে যাবা। তো সাকিব ভাই। সো অপর ভাইয়া যদি রেজাল্টটা সবার সাথে শেয়ার করতেন। আচ্ছা, তো আমরা আর কাল দীর্ঘায়িত না করি, তো আমরা সরাসরি রেজাল্টটাতে চলে যাই এবং রেজাল্টের অ্যানালাইসিসটাতে চলে যাই। তো এদিকে চলে আস। তোমরা ইতিমধ্যে রেজাল্টটা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা আজকে আমাদের যে গ্রুপটা আছে এসিএস অ্যাচিভ অফলাইন এক্সাম যে গ্রুপটা, সেই অফলাইন ব্যাচের ফেসবুক গ্রুপটার মধ্যে তোমাদের রেজাল্টটা দিয়ে দিব, আমাদের এজি গ্রুপেও দিয়ে দিব। এখানে আমরা যেটা দেখাচ্ছি যে বিভিন্ন ব্রাঞ্চে কীরকম অ্যাভারেজ মার্কস এসেছে, হাইয়েস্ট মার্কসগুলো কীরকম এসেছে, সো দ্যাট তোমরা একটা আইডিয়া পেতে পারো। এই যে একটু আগে যাদেরকে স্ক্রিনে দেখলা, ওরা তো সাকিব তো বললেই যে ওরা আসলে আমাদের পার্সপেক্টিভে এলিয়েন, তোমাদের পার্সপেক্টিভে হয়তো, কিন্তু জনসাধারণ কীরকম রেজাল্ট করতেছে এবং তোমার যে এখনও সম্ভাবনা আছে এখানে ভালো কিছু করার, সেই জিনিসগুলো আমরা তোমাদেরকে দেখাবো। তো এখানে প্রথমত রেজাল্টটা দেখতে পাচ্ছ যে এই এক্সামটা হয়েছিল 400 মার্কের, এক্স্যাক্টলি বুয়েটে যেভাবে হয়, বুয়েটের খাতার অনুরূপ খাতায় লিগ্যাল সাইজ পেপার বলে, ঠিক সেইভাবেই আমরা নেওয়ার চেষ্টা করেছি। এবং এখানে নিলয় দাস নটরডেম কলেজ থেকে আমাদের সাথে আছে, ও একটু পরেই আসবে তোমাদের জন্য কথা বলার উদ্দেশ্যে। 351 মার্কস সে পেয়েছে, 351 মার্কস পেয়ে সে ফার্স্ট হয়েছে।
তো তোমরা হয়তো অনেকে ভাবতে পারো ভাই আমি তো 40টার মধ্যে 35টা দেখতেই পারি না এই প্রশ্ন। এরকম হওয়া খুবই স্বাভাবিক, এটা ভাইয়াদের ক্ষেত্রেও হয়েছিল। তো একবারে হতাশ হওয়ার কিছু নেই। আমি এখনই তোমাদের একটা জিনিস জানাই দিই, এই যে গড় মার্কসটা, তোমরা যদি গড় মার্কসটা দেখো তাহলেই তোমাদের কনফিডেন্স চলে আসবে। এখানে আমি এতটুকু বলতে পারি, যারা গড় মার্কস থেকে উপরে আসো তারাও কিন্তু চান্স পাবা, চান্স পাবা না যে তা না, তারাও কিন্তু বুয়েটে যাবা এবং তারাই কিন্তু বুয়েটের মেজরিটি। হ্যাঁ, তো হতাশ হওয়ার কিছু নেই। গড় মার্কস দেখো সবচেয়ে বেশি ভালো রেজাল্ট আসছে মতিঝিলে। মতিঝিলের গড় মার্কস কত? 111.27। তার মানে 400-র মধ্যে দেখো এটা কিন্তু খুবই কম। কই ফার্স্টের মার্কস 351 আর কই গড় মার্কস হচ্ছে 111.27। মতিঝিল জায়গাটায় এরকম, আমি মতিঝিলের ওখানে আমি নিজে অ্যাডমিশন ওখানে পড়াশোনা করছি অ্যাডমিশনের জন্য, এবং আমি সেখানে শিক্ষকতা করছিলাম 3.5 বছরের মতন। তো মতিঝিল জায়গাটা থেকে আসলে অনেক বেশি চান্স পায়, বলতে পারো যে শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকে তারা সবাই মোরললেস চান্স পায়। সেখানেই গড় মার্কসের অবস্থা হচ্ছে 111.27। এটা কিন্তু একটা সম্ভাবনা। আমি জানি যে অ্যাটলিস্ট তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা যদি একটু প্রিপারেশন নেওয়ার সুযোগ পাইতা, একটু ভালো করে দেখে যেতে, 111 মার্কস হয়তো তোমাদের জন্য তোলা কোনো ব্যাপার ছিল না। আমি একটা জিনিস হলফ করে বলতে পারি, এই 111-র উপরে যারা পাচ্ছ তাদের প্রত্যেকেরই কিন্তু খুবই ভালো পরিমাণ, মানে তুমি অলরেডি ট্র্যাকে আসো, তোমার আসলে ইমপ্রুভ করারও খুব বেশি দরকার নেই, তুমি অলরেডি ট্র্যাকে আসো, জাস্ট এইটাই ধারাবাহিকভাবে কন্টিনিউ করো। এবং যারা এর কমও আসো তাদেরও আসলে হতাশ হওয়ার কিছু নাই। এমন অনেক ঘটনা আছে অ্যাডমিশনের শুরুতে সে একদম খুব দুরবস্থা ছিল, এই স্টুডেন্টসগুলোও কিন্তু শেষ পর্যন্ত বলা যায় না অ্যাডমিশন সিজনটা এরকম যে শেষ পর্যন্ত তারা কিন্তু ঘুরে দাঁড়াইছে, এবং এরকম প্রচুর ঘটনা তোমরা কিন্তু আমাদের গ্রুপগুলোতেই দেখতে পাবা। আমরা যখন সেলিব্রেশন প্রোগ্রাম করি এমন অনেক স্টুডেন্ট ছিল অনেক চড়াই উতরাই গেছে অ্যাডমিশন টাইমে। এমনও হয়েছে যে 1 মাস হসপিটালও থাকতে হয়েছিল অ্যাডমিশনের পড়াশোনা বাদ দিয়ে। আমাদের এই প্রকাশ একটা ছেলে আছে বুয়েটের, ওর স্টোরিটা অনেক সবাই শুনছে, অলমোস্ট 22 ব্যাচের। তো ওর ক্ষেত্রে এরকম একটা সিনারিও থেকেও কিন্তু সে বুয়েটে শেষ পর্যন্ত চান্স পেয়েছিল। তো হতাশ হওয়ার কিছুই নাই আসলে, এটা একটা শুরু মাত্র। এবং এই মার্কসগুলোই কিন্তু তার প্রমাণ যে এখনও আসলে তোমাদের 24 ব্যাচেরই যারা একদম ক্রিম লেভেলের স্টুডেন্ট তাদের মধ্যেই দেখো গড় মার্কসের চিত্রটা। আর অন্যান্য ব্রাঞ্চে দেখো গড় মার্কসের অনেকগুলো জায়গায় 29-30ও আছে। তারা কি চান্স পাবে না? তারাও পাবে। সেই জায়গাগুলো থেকে চান্স পায় না বুয়েটে কোনো বছর, সেই জায়গাগুলোতেও কিন্তু বুয়েটে চান্স পায় এবং তাদের থেকেও কিন্তু বুয়েটিয়ান আসতেছে। প্রথমত আমি এটাই বলতে চাই যে যারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করার সাহসটা নিছো তারা প্রত্যেকে যোগ্য লোক। কারণ এই যে এই সময় অনেকেই পরীক্ষা দেওয়ার সাহসটাও করেনি, এখানে পরীক্ষা দিয়েছে প্রায় 2000-এর মতন। তো তারা প্রত্যেকেই আমি বলবো প্রচণ্ড যোগ্যতা সম্পন্ন। কারণ তুমি দেখো বুয়েট সিকিউরিটি মিলে সিট কিন্তু আছে 4000-এর মতো, 3500 প্লাস সিট আছে। তার মানে 2000 এখানে পার্টিসিপেট করলে এই 2000-এরই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে প্রত্যেকেরই একটা সিট থাকা উচিত, এবং আছেও আমি বিশ্বাস করি। জাস্ট তোমাদের এই সামনের কয়েকটা দিনের পরিশ্রমের উপর ডিপেন্ড করবে। তো এইটা হচ্ছে গড় মার্কসের চিত্র দেখালাম। সবচেয়ে বেশি হচ্ছে মতিঝিলে, সেটা হচ্ছে 111.27। আর অন্যান্য জায়গায় কিন্তু দেখো মানে সারা বাংলাদেশের গড়টা যদি তুমি আমার কাছে জানতে চাও, সারা বাংলাদেশের গড়টা হয়তো এই 72-73 এরকম। তার মানে এই 72-73 হচ্ছে সারা বাংলাদেশের একটা গড়। তো এইটার উপরে থাকলেই কিন্তু তুমি অ্যাকচুয়ালি বলা যায় যে ভালোর কাতারে আসো। এটার কম থাকলেও এখানেও ইমপ্রুভমেন্টের সুযোগ আসলে তোমাদের আছে। তারপরে আমি যদি নিচে চলে যাই, নিচে চলে গেলে অ্যাজ ইউজুয়াল কম সংখ্যক মার্কস অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট পাবে। এই যে 0 থেকে 10, এরা মনে হয় 25 ব্যাচও হতে পারে, অনেকে 25 ব্যাচ 26 ব্যাচও হতে পারে, অনেকে অ্যাটেন্ড করছে। 0 থেকে 10 মার্কস প্রাপ্ত স্টুডেন্টদের সংখ্যা হচ্ছে 176। কিন্তু দেখো যতই সামনের দিকে আগাচ্ছি ততই কিন্তু এটা কমতেছে, এটা স্বাভাবিক। এবং সামনের দিকে আসলে 340-50 যে ফার্স্ট হয়েছে একজনই দেখতে পাচ্ছি। দেখো এই জায়গায় তোমরা এই যে সাকিব যেটা বলতেছিল যে প্রথম 20-50 জনের সিটটা অলমোস্ট ফিক্স থাকে বা ওরকমই থাকে। তো এদের বাদ দিলে দেখো এখানে কয়জন? একজন, এখানে নাই, এখানে পড়তেছে আরো একজন, এখানে 4 জন, মানে প্রথম 50 জন পাইতে হইলে আমার মনে হয় এই দিকে এসে পড়তে হবে, তাই না? 200-200-200-র ঘরে 200-রও কমে চলে আসতে হবে। তাহলে বুঝতে পারতেছো যে এই পর্যন্ত মার্কস কিন্তু মাত্র 50টা সিট তোমার থেকে নিল। বুয়েটে সিট আছে কত? প্রায় 1250টা। তার মানে আরো 1200টা সিট কিন্তু এই মার্কসের জন্য আছে। তার মানে তোমাদের কিন্তু প্রত্যেকেরই সম্ভাবনা আছে। সো আমাদের এই এক্সামটা নেওয়া উদ্দেশ্য তোমাদের কনফিডেন্সটাকে ভেঙে দেওয়া না, বরং তোমাদেরকে একটা চোখ খুলে দেওয়ার মতন পরিস্থিতি দেয়া, যেখানে তুমি বুঝতে পারো যে আচ্ছা ঠিক আছে আমি বর্তমানে এই পজিশনে আছি, আমার পজিশনটা যদি ইমপ্রুভ করতে হয় আমার এই করণীয়গুলো আছে। তো যাক, আমি বলতে পারি যে আমাদের এই অফলাইন নেওয়ার এক্সাম নেওয়ার এক্সপিরিয়েন্সে আমরা অনেকগুলো জিনিস কিন্তু স্পষ্ট হলাম। অনেকে বলতেছিল এই প্রশ্নটা অনেক সহজ ছিল। অনলাইনে আমরা যেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন নিচ্ছি, এমনও একটা কমেন্ট আমি দেখছি যে ভাইয়া আপনার অফলাইনে যে এক্সামটা নিচ্ছেন অনলাইনে এটার 3 গুণ কঠিন প্রশ্ন ছিল।
কিন্তু ওখানে কিন্তু মার্কস দেখছো অনেক বেশি, কিন্তু ওইটা কিন্তু অ্যাকচুয়াল ছিল না। অ্যাকচুয়াল এক্সামে কিন্তু ঠিক এই টাইপের প্রশ্নই হবে, খুব বেশি কঠিন কিন্তু হবে না। আমরা যারাই অনলাইনে পড়াশোনা করাই, অনলাইনে পরীক্ষাগুলো নিই, সেখানে কিন্তু আমরা না চাইতেও অনেকগুলো পরীক্ষা একটু কঠিন করে নিতে হয়, কারণ সেখানে অনেকেই আমরা ধরে নিই যে ওপেন বুক এক্সাম দিবে, মিলেঝিলে এক্সাম দিবে। এই ব্যাপারগুলো অ্যাভয়েড করার জন্য আমরা আসলে একটু মানে স্ট্যান্ডার্ডের চেয়ে কঠিনে যাই, কিন্তু বাস্তবে পরীক্ষাগুলো কিন্তু ঠিক আমরা অ্যাচিভে ঠিক যেই স্ট্যান্ডার্ডে নিচ্ছি ঠিক সেই স্ট্যান্ডার্ডটাই কিন্তু ফলো হবে। কারণ আমরা দেখছি যে এই মানে হ্যাঁ কঠিন আসবে, দুইটা তিনটা এমনও আসবে যে অনেক কঠিন। যেমন আমাদের সময় আসছিল নিউটনস রিং এর একটা এক্সপেরিমেন্ট থেকে আসছিল, ওটা সিলেবাসই নেই, ওটা ফিজিক্স বইয়েই নেই। তো এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো তোমার সিলেবাসেই নাই, এরকম জিনিসপত্রও আসবে, কিন্তু ওইগুলোকে আমার পারতেই হবে, ওইটা নিয়ে আমি বসে থাকবো পরীক্ষা হলে না, ওইটা না পারলেও কোনো সমস্যা নাই। তুমি যেগুলো পারো সেইগুলো দিয়েই ভাইয়া সময় পাবা না, সেইগুলো দিতে দিতেই দেখবা টাইম শেষ। সো তোমার টার্গেট থাকা উচিত আমি যেগুলো পারি ওইগুলো যেন খাতার মধ্যে সব লিখে দিয়ে আসতে পারি, সঠিকভাবে লিখে দিয়ে আসতে পারি। তো এই হচ্ছে আমাদের রেজাল্টের চিত্র। আর তোমাদের গ্রুপগুলোতে আমরা সবাই যারা পরীক্ষা দিচ্ছ প্রত্যেকের রেজাল্ট কিন্তু দেখে ফেলতে পারবা। আমরা এই লাইভটা শেষ হওয়া মাত্রই কিন্তু পিডিএফ ভার্সনে তোমাদের রেজাল্টটা দিয়ে দেবো, ঠিক বুয়েটে যেভাবে রেজাল্টটা হয় সেখানে তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারবা। তো আমার কাছে মনে হয় যে ওদের যারা সহপাঠী যারা এই এক্সামটাতে ভালো করছে তাদের কাছে চলে যাই একের পর এক, এবং তাদের পরামর্শগুলো শুনি। সাকিব কি বলো? জি জি। সো আমাদের টপ 20-র ভিতরে আমরা বলছিলাম টপ 20-কে আমরা প্রাইজ মানে দিব, এবং টপ 100-এ যারা আছে সবাইকেই হচ্ছে আমরা অ্যাচিভ, ক্যাটালিস্ট, রম্বস এই 3টা জার্সি আমরা গিফট হিসেবে দিব। আর যে প্রথম হয়েছে তার জন্য তো রেড ক্যাপটা থাকছেই। সো আমি একেবারে আমাদের ভিতরে প্রায় 9 জন তোমাদের সহপাঠীরা আছে, এবং 25 ব্যাচ 26 ব্যাচ যারা দেখছো তোমাদের সিনিয়র ভাইয়েরা আছে। সো 9 জনের ভিতরে 19তম হয়েছে সাইব রহমান। আমি সাইবকে প্রথমে ডেকে নিচ্ছি আমাদের মাঝে। থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, তো তোমরা কেমন আছো? তো প্রথমেই আমি হচ্ছে এসিএস এর অপার ভাই, এরপরে যারা আছে সাকিব ভাই, অভিদত্ত ভাই, তাদেরকে একটু মানে ধন্যবাদ জানাতে চাই যে তারা অফলাইনে এরকম একটা পরীক্ষা নেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে আমাদেরকে। আমি মানে অনেকেই আমি দেখলাম কি যে এই পরীক্ষার রেজাল্টটা পাওয়ার পরে অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিল, কিন্তু ডিপ্রেশনে চলে গেলে তো চলবে না। এখানে এক্সামটার নামই হচ্ছে কি পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম। এটা কিন্তু একদম রিয়েল মানে বুয়েটের এক্সাম না। এখানে এই পরীক্ষাটা দেওয়ার মানে ব্যবস্থা করে দেওয়ার মানে হচ্ছে যে আগামী 4 মাস তোমরা কি করবে এটা একটা তোমরা যাতে ধারণা পাও যে তোমরা কোন স্তরে আছো, এই 4 মাস তোমাদেরকে কোন লেভেলে পরিশ্রম করতে হবে। তো যারা মনে করো এই 400-তে 100 থেকে 150 মার্কের ভিতর আছো, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদেরকে আর একটু বেশি, সবার থেকে একটু বেশি পরিশ্রম করতে হবে। তো এই 400-তে কেনই বা তোমরা 100 বা 150 পেলে? নিশ্চয়ই তোমরা হচ্ছে কলেজ লাইফে সময় নষ্ট করেছিলে বা ঠিকমতো পড়াশোনা করোনি, কিন্তু এখনও কিন্তু তোমাদের কাছে সময় আছে, মানে তোমাদের জীবনের মোড় ঘুরাবার এখনও কিন্তু তোমাদের কাছে সময় আছে। আর আমি যদি মানে আমার পার্সোনালি একটা মিস্টেকের কথা বলতে যাই যে এই পরীক্ষাগুলো অ্যাটেম্প করার সময় কি মিস্টেক, সেটা হচ্ছে কি যে কিছু কিছু অঙ্ক দেখবা কি মানে তুমি বুয়েটে দাও বা সিকিউরিটি দাও বা বুটেক্স দাও, কিছু কিছু অঙ্ক, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যেটাই বলো না কেন, তোমরা দেখে মনে হবে কি যে তুমি এটা পারো, এবং তুমি যদি এটা অ্যাটেম্প করো একদম এক সময় গিয়ে দেখবা কি মানে একদম মানে আনসারের দ্বার প্রান্তে এসে পৌঁছাইছো, কিন্তু সমীকরণটা মিলতেছে না লাস্টে গিয়ে। তো তখনই তোমাদের মনোবলটা ভেঙে যাবে। তাই আমি মানে যারা আমার জুনিয়র আছো তাদেরকে একটা সাজেশন দিব যে তোমরা অ্যাকুরেসির উপর মনোযোগ দাও। তোমরা সিলেবাস 70-80% কভার করো, অসুবিধা নেই, কিন্তু ওই 70-80% একদম মানে তোমাদের নখদর্পণে যাতে থাকে। তোমাকে যদি রাত 3টা বাজে অভি ভাই এসে ডাক দেওয়া বলে যে এই ত্রিকোণমিতির অঙ্কটা সমাধান করে দাও, তোমার যাতে মানে প্রশ্নটা দেখেই মাথায় এসে পড়ে যে আরে এই অঙ্কটা তো অভি ভাই এইভাবে করেছিল বা রাকিব ভাই এইভাবে করেছিল, এভাবে হবে। তোমাদেরকে অ্যাকুরেসির উপর মনোযোগ দিতে হবে। তো এটাই আমার বলার ছিল ভাই। খুবই সুন্দর করে বলছে। আসলে আমি বুঝি নাই যে মানে আজকে আমার তো মনে হয় না অভি আমরা আর কয়েকদিন পরে পড়াইতে পারবো, ওরা যদি অনলাইনে পড়াইতে চলে আসে তাহলে তো আমাদের মার্কেট শেষ। না যাক, কংগ্রাচুলেশন প্রথমত তোমাদের সহপাঠী হয়ে, ও তোমাদেরকে খুব সুন্দর সুন্দর বেশ কিছু পরামর্শ দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে আমরা তো বলতে পারো পুরনো হয়ে গেছে, মানে আমাদের সময়ের প্রেক্ষাপটে তোমাদেরকে যদি বুঝাই অনেক ক্ষেত্রেই তোমাদের সিস্টেম অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের আজকে ইচ্ছা ছিল যে তোমাদেরই যারা ভালো করবে, ভালো করার সম্ভাবনার ময় জায়গায় রয়েছে, তাদের পরামর্শগুলো যদি তোমাদেরকে একদম
অ্যাডমিশনের শুরুর দিককার সময় দেওয়া যায়, তাহলে তোমরা নিজেদেরকেও হয়তো অনেক ক্ষেত্রে ইমপ্রুভ করে ফেলতে পারবে। কংগ্রাচুলেশন প্রথমত তোমাকে। আমরা একটু গিফটটা নিয়ে আসি, অভি গিফটটা তুলে দিবে আজকে এক্সামে ভালো করার কারণে। টি-শার্ট ছবি তো কেউ তুলতো না। ঠিক আছে, একটু ওপরে ওপরে, হ্যাঁ সমস্যা নেই। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। সাকিব, তুমি পরবর্তী জনকে যদি একটু ডেকে নিন। জি। আমাদের পরবর্তীতে আছে 17th নওশিন জাহান নোভা। হ্যাঁ, মাইক। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে শুরু করতে যে আমার হচ্ছে গিয়ে পটেনশিয়াল বুয়েটেন দেওয়ার অফলাইনে দেওয়ার অনেক ইচ্ছা ছিল। আমার ওই দিন একটা জায়গায় যাওয়ার কথা ছিল, আমি অনেক মানে জোরাজোরি করে বলছি যে না আমি পরীক্ষাটাই দিব। তো পরীক্ষা দিয়ে আসার পর মানে আমি বাসায় এসে অনেক কিছু রিয়েলাইজ করছি যে আসলে আমরা যে হচ্ছে বুয়েটে চান্স পাওয়ার পর ভাই আপুদের কথা শুনি যে আচ্ছা আমি এই ভুল করছিলাম ওই ভুল করছিলাম, আমার আরও অ্যাকুরেট হওয়া উচিত ছিল, ইজি কোয়েশ্চেনগুলো আগে কমপ্লিট করা উচিত ছিল। তো ওগুলো না আগে ফিল করতে পারতাম না যে আসলে এগুলো কি মানে এরকমের পরীক্ষার হলে কি হয় আসলে। তো হচ্ছে যখন পরীক্ষাটা দিলাম তখন বুঝতে পারলাম যে মানে আমার কোথায় কোথায় টাইমটা চলে গেছে, কোথায় মানে ইফোর্ট দিলে আমার নাম্বারটা আরও বেশি আসতো। যেমন আমি হচ্ছে কিছু কোয়েশ্চেন ছিল আমি হচ্ছে একদম পারি, মানে কি কোয়েশ্চেনগুলো অনেক লেন্থি ছিল কিন্তু মনে হচ্ছিল যে হ্যাঁ আমি পারবো, কিন্তু করতে করতে যে আবার মাঝখানে আটকে গেছি। তো এরকমের কিছু কোয়েশ্চেনে আমি অনেক বেশি টাইম দিয়ে ফেলছিলাম। তো আমার মানে হচ্ছে স্ট্র্যাটেজি এমন হওয়া উচিত ছিল যে আগে ইজি যেগুলো আমি একদম 100% শিওর যে আমি পারবোই ওগুলাকে অ্যান্সার করে দেন আমার কোয়েশ্চেনটাকে আরও হচ্ছে 2বার মানে 3বার এরকম করে গো থ্রু করা উচিত ছিল। তো হচ্ছে আমি এইটাই মানে আর কি এই পরীক্ষা দিয়ে শিখেছি। আর হচ্ছে আর আমার লাস্টে হচ্ছে টাইম ছিল না হাতে, আমি টাইম খুবই বাজে করে ম্যানেজ করছিলাম। তো হচ্ছে এরকমের লাস্টে মনে হয় 5-10 মিনিট ছিল, তো 5-10 মিনিটে আমি হচ্ছে এরকম কোয়েশ্চেন ছিল যে ওইটা পারতাম, কিন্তু ওইটা না গিয়ে আমি যে ওই যে অর্ধেক করে রেখে আসছি একটা কঠিন কোয়েশ্চেন ওইটা পিছিয়ে টাইম দিতে যে আমার টাইমটা চলে গেছে। তো আমার জন্য এটা অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমার হচ্ছে মানে সামনের দিনের অনুপ্রেরণা হয়ে থাকবে এক্সামটা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমাদের সামনের দিনগুলো আরও স্মুথ হয়। এইটাই বলতাম। কংগ্রেচুলেশন নোভা তোমাকে। রাকিব, তুমি যদি নোভাকে গিফটগুলো বুঝিয়ে দিতে। ঠিক আছে, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। কংগ্রেচুলেশন। এরপরে আসবে হচ্ছে অভিরাজ অভিরাজ রয়, আমাদের অভিদত্ত তুষার দাদার নামের মতোই। সো অভিরাজ হচ্ছে নটরডেম কলেজের, ও 13th হয়েছে। আদাব সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো পটেনশিয়াল বুয়েটিয়ান যে এক্সামটা হয়েছে, তো সেই এক্সামে মেনলি আমার আগে থেকে প্রিপারেশন ছিল, মানে মোটামুটি প্র্যাকটিস করতাম। তো কতটুকু অ্যাকিউরেসি অ্যাপ্লাই করতে পারি সেটা আমি নিজেকে যাচাই করার জন্যই মূলত আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি এক্সামটা দেওয়ার জন্য। আর মেন কথা হচ্ছে আজকে আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি ভাইয়াদের সাথে, ভাইয়াদের যে অনুপ্রেরণা, ভাইয়াদের যে কথা, ভাইয়াদের স্নেহ আদর ভালোবাসা সব কিছুর একটা সংমিশ্রণ পাওয়ার জন্য। আর মূল কথা হচ্ছে যে আমি যেহেতু কলেজ নটরডেম ছিল, তো সেখানে আমাদের একটা কুইজের ব্যাপার ছিল। তো কুইজের ব্যাপারের মধ্যে কিছু কিছু ম্যাথ ছিল মানে খুবই কম টাইমের মধ্যে করতে হতো, 2টা সিকিউ এমসিকিউ ছিল। তো আবার রাকিব ভাইও মানে প্রায় কিছু কিছু ম্যাথ দিয়েছিল, সেগুলো প্রায় পটেনশিয়াল বুয়েটিয়ানে কমন পড়েছিল। তো সেই ক্ষেত্রে প্রথম ম্যাথটা দেখা মাত্রই আমার ওই মনে পড়ছে, এই তো রাকিব ভাই তো ওই কথাটা বলছিল যে এই ম্যাথটা এরকমভাবে করতে হবে। তারপর সঞ্জয় দার যে কিছু বিক্রিয়াগুলা, কেমিক্যাল রিয়াকশনের যে বিক্রিয়াগুলা, সেগুলো তো মনে হয়েছে আরে এটা তো কমন পড়ছে। তো কিছু কিছু জিনিস মানে খুবই কমন লাগছে এবং ভাল লাগছে এক্সামটা দিয়ে। আর তার থেকে মেন আমার কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমটা হচ্ছে যখন আমি নতুন কিছু প্রবলেম দেখি বা সেটাকে অ্যাপ্রোচ করতে যাই, তখন সেটাকে আমি অ্যাপ্লাই করতে গিয়ে দেখা যায় আমার ক্যালকুলেশন মিস্টেক হয় বা আমার টাইম ম্যানেজমেন্ট খুব মানে ভালো হয় না। তো যার কারণে দেখা গেছে যে অনেক কিছু ভালো ভালো জায়গায় আমি মানে লিস্টে থেকে মানে নাম্বারটা সেরকম আসে না। কিন্তু এবার বলবো যে সকল কিছু সংমিশ্রণে
এবং আমি একটু পড়াশোনাও তখন ভালোভাবে করেছি। আমি যখন অনলাইনে এক্সামটা দিয়েছিলাম তখন আমি একদম পিওরভাবেই 323তম হয়েছিলাম। তো তখন আমার খুব খারাপ লাগছিল, মানে মোটামুটি প্রিপারেশন ছিল, আবার তার মধ্যে কারেন্ট চলে গেছিলো। তো মানে তখন প্রিপারেশন নেওয়া সত্ত্বেও আবার 1 ঘন্টা ছিল না, তো সেই মধ্যে আবার ডাটা কানেক্ট করে তখন পরীক্ষাটা দেওয়ার মতো সেরকম একটা মনোবল ছিল না, হতাশ হয়ে গেছিলাম। তো এটা একটাই ছিল যে অ্যাচিভ যেহেতু একটা অফলাইন ব্রাঞ্চে এক্সাম শুরু করেছে, তো সেটা দিয়ে দেখি কীরকম হয়। আর ভাইয়ারা যেহেতু আছে, অপূর্ব দা, মাসুর ভাই, আর মাসুর ভাই আমার মানে প্রাইভেটই ছিল, তো উনিও ফিজিক্স আমাকে যেভাবে সুন্দর করে পড়িয়েছে, তো এটা না বলার কোনো অপেক্ষাই রাখে না। কলেজ থেকে মানে প্রত্যেকটা ক্ষেত্রেই ফিজিক্স সাবজেক্টটা খুব ভালো লাগতো। মাসুর ভাই, অপূর্ব ভাই, অপর ভাই, ওনাদের কাছ থেকে মানে যে শিক্ষাটা নিয়েছি, বা কলেজের স্যাররাও আমাকে যথেষ্ট সাহায্য করেছে এই ক্ষেত্রে। তো সকল কিছু মিলিয়ে আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল, এবং আমার মা বাবা আমাকে সর্বক্ষেত্রেই আমাকে সাহায্য করেছে, আমার শিক্ষক গুরুজন সকলেই। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। কংগ্রেচুলেশন অভিরাজ তোমাকে। রাকিব তোমাকে গিফট একটু বুঝিয়ে দিবে। রাকিব অভিরাজকে গিফট দিচ্ছে না। ঠিক আছে, কংগ্রেচুলেশন অভিরাজ। ধন্যবাদ ভাইয়া। কংগ্রেচুলেশন অভি। তারপরে আসবে হচ্ছে মানিক সরকার। মানিক সরকারও নটরডেম কলেজেরই 12তম হয়েছে। মানিক, আসো। সকলকে আমার পক্ষ থেকে আদাব জানাই, এবং আমি প্রথমত এই এসিএস টিমের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তারা এই প্রথমবার এরকম একটা অফলাইন এক্সামের আয়োজন করছে এবং আমরা সেখানে অ্যাটেন্ড করতে পারছি। তো এক্সামের বিষয়টা যদি বলতে চাই, শুরুতে যে প্রশ্নগুলো খুব একটা কঠিন ছিল না, মানে শুরুর দিকে যেমন বলতে গেলে কমপক্ষে 30টার মতো মোটামুটি সহজ ছিল, তারপর থেকে ছিল মোটামুটি একটু কঠিন টাইপের, যেমন কঠিন কিন্তু অথচ পারা যাবে। এখন আমার ক্ষেত্রে যে সমস্যাটা একটু হয়েছে, যে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার টাইম ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়েছে, যেটা মানে অপার ভাই মতো বলতে বলছিলেন আমাকে। তো টাইম ম্যানেজমেন্টের যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে আমি প্রথমে অ্যাপ্রোচ করছিলাম ম্যাথ দিয়ে শুরু করছিলাম। এখন ম্যাথটা যখন করা হলো, এই ধাপে ধাপে আগাচ্ছিলাম। এখন এই যেহেতু যেটা কঠিন প্রশ্ন, এখন ওই প্রশ্নটা বাদ দিয়ে যে আরেকটা যাবো, এইভাবে যাওয়া হয়নি। শুরুতে এই সিরিয়ালে করার জন্য ভাবছিলাম যে ওইটাও পারবো। এখন ওই প্রশ্নটা যেহেতু করছি, তখন যা দেখি যে ওখানে আটকে যায়। এই সমস্যাটা হওয়ার জন্য ওখানে 7 মিনিট চলে যায়, এরকম একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন ছিল সম্ভবত ওই ফুট পার মিনিট দিয়ে একটা প্রশ্নের একটু হালকা ভুল ছিল হয়তো। তো এরকম কোনো টাইপিং মিস্টেক থাকতে পারে কোনো প্রশ্নে, তো এটার জন্য আমি সময় নষ্ট করে ফেলছি। আমি এটা বুঝতে পারি নাই যে এখানে ভুল ছিল আসলে। তো এই কারণে আমার ওখানে মেনলি সময় নষ্ট হয়েছে। আর মেনলি এই প্রশ্নগুলো খুবই স্ট্যান্ডার্ড লেভেলের ছিল, তো এই জন্যে প্রশ্ন মানে এইগুলো ভালোই হয়েছে, অতটা খারাপ হয়নি পরীক্ষা। তো তাও আমি আমার পজিশন নিয়ে খুব একটা ইয়ে না। আর সিনিয়র জুনিয়রদের যা যা পরামর্শ দেওয়ার কথা বলছিলেন ভাই, আমার আপাতত পরামর্শ দেওয়ার মতো কিছু নাই, মানে সেই যোগ্যতাটা এখন হয় নাই। আমি সেটাই মনে করি। আমরা তোমাদের সকলের কাছ থেকে তোমাদের বড় ভাইদের জন্য দোয়া করো, শুধু এটাই চাই, এর বাইরে থেকে আর কিছু চাওয়ার নেই তোমার থেকে। আর মেনলি যদি কিছু বলতে চাই, তোমরা হলো এই সোশ্যাল মিডিয়াতে সময় নষ্টটা খুব কম করবা। এটা খুবই টাইম কিলিং এবং এখানে খুবই সমস্যা হয়। তো এটাই ভাই। চমৎকার কিছু পরামর্শ দিল মানিক। অ্যান্ড মানিকের সাথে কথা হচ্ছিল আজকে সেশনটার আগেও। মানিক বলতেছিল যে ভাই আমি এই জিনিসগুলো বলতে চাই। অ্যান্ড মানে মাশাল্লাহ ওদের মধ্যে এখনই যে পরিমাণের ম্যাচুরিটি আছে, তো এটা আমাদের প্রত্যেকেই আসলে অনুপ্রেরণা দিল যে না, ভবিষ্যৎ বাংলাদেশে অনেক মেধাবী স্টুডেন্টসরা আসতেছে যারা দেশকে হয়তো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সো মানিককে গিফটটা দেওয়ার জন্য আমি রাকিবকে একটু ডেকে নিব। বুয়েটের অ্যাডমিশন টেস্টে নর্মালি কোয়েশ্চেনে ভুল থাকে না, বা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে নর্মালি থাকে না। যদি কোথাও থাকে ওটা স্কিপ করো, আপাতত স্কিপ করো, শেষে সময় থাকলে তারপর করবা। হ্যাঁ, মানে কোয়েশ্চেন ভুল এটা ভাবতে গিয়ে সময় নষ্ট করো না। ওকে, কোনো কিছু খটকা লাগতেছে আপাতত স্কিপ, লাস্টে আবার দেখা যাবে। হ্যাঁ, এটা খুবই মানে ওর এক্সপিরিয়েন্স থেকে এটা আসলে একটা শেখার মতো জিনিস। হ্যাঁ, এরপরে আসবে তন্ময় সাহা। তন্ময় সাহা 9ম হয়েছে, ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা থেকে আছে। আসো, অনেক ঝড়ঝাপটা পারে আসছে তন্ময়। তো আদাব সবাইকে, আমি তন্ময়। ভালো আছি আমি। তবে পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামে আমি 9ম হয়েছি। আমি
আসলে আমি খুবই নার্ভাস। কোনো নার্ভাসনেসের কিছু নেই, তুমি মাশাল্লাহ যেই জিনিসটা অর্জন করছো, এখানে তোমাকে যারা দেখতেছে সবার ড্রিম, মানে এমন একটা জায়গা আছো। আমরা চাই যে ও আরও ভালো করুক এবং সবাই দোয়া করবা, আমাদের এখানে যারা যারা আছে প্রত্যেকের জন্যই আসলে দোয়া করবা। আমরা চাই যে এই স্টুডেন্টসগুলোই যেন তোমরা পরবর্তীতে সব জায়গায়, মানে বাংলাদেশের চারোদিকে পোস্টার বয়ের মতন দেখো সব জায়গায়, অ্যান্ড ওরা ইনশাল্লাহ এটা অর্জন করবে। তো সবার জন্য দোয়া চাইবো। আমি তন্ময়কে জাস্ট একটা ছোট্ট প্রশ্ন করব যে তন্ময়, তুমি তো কোন কলেজে ছিলা? আমি মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ওই কলেজ থেকে তোমার রেজাল্টটাই তো টপ রেজাল্ট এখন পর্যন্ত। জি। তো যাক, এটা অনেকে যারা ধরো ওর ডিস্ট্রিক্টে বা ও যে জায়গা থেকে আছে সেই জায়গা থেকে লাইফটা দেখতেছো, তো এই জায়গা থেকে যারা আছে তারা তাদের অনেকেরই একটা ধারণা থাকে যে হয়তো ঢাকার নটরডেমের এরাই ভালো করবে, বা এই ভালো স্কুল ভালো কলেজের এরাই ভালো করবে। তো তোমার মধ্যে কিভাবে তুমি আসলে নিজেকে বিশ্বাস করাতে পারলা যে না, তুমি ওই জায়গা থেকেও আসলে ওই টপ লেভেলের কম্পিটিশন দেওয়ার মতন যোগ্য, এবং তোমার এই সাহসটা কিভাবে আসলে আসছে, এটা তুমি যদি একটু বলতা। তো আমি আসলে নটরডেম কলেজে পরীক্ষা দিয়েছিলাম। আমি চান্স না পাওয়ার পর থেকেই একটা বড় ধরনের শক খাই। তখন থেকে আসলে তার আগে থেকে আমার আসলে ওই ফিজিক্সের জিনিসপত্র অনেক ভালো লাগতো। তো নটরডেম কলেজের রেজাল্টের কয়েকদিন পর আমি ফিজিক্স দিয়ে শুরু করি। সেখান থেকে ফিজিক্স আসলে অনেক ভালো করে পড়া শুরু করি। ওইখান থেকেই আস্তে আস্তে ম্যাথ, তারপর কেমিস্ট্রি পড়ি। তারপরে ধীরে ধীরে আসলে বুঝতে পারি প্রিপারেশনটা বেশ ভালো হয়ে গেছে। তো পটেনশিয়াল বুয়েটিয়ানের অনলাইন যে পরীক্ষাটা হয়েছিল ওইটাই আমি 40তম হয়েছিলাম। ওইটার কেমিস্ট্রি প্রশ্ন আমারটা অনেক সোজা পড়ে গেছিলো, আমি ফিজিক্স ম্যাথ অনেকগুলোই পারছিলাম না। তো ওটাই তাও ভাবছিলাম যে এটাই 40তম হয়ে গেছি, তো আমার তো প্রশ্ন সহজ পড়ছে। মানে আমার অনেক ফ্রেন্ডদের সাথে কথা হয়েছিল, ওরা বলতেছিল যে ওদের কেমিস্ট্রি প্রশ্ন অত সহজ পড়ে নাই। তো এই অফলাইন এক্সাম দেওয়ার পরে আসলে কনফিডেন্সটা অনেক গ্রো করছে। অফলাইন এক্সামের কারণে এই বুঝতে পারছি যে আসলে প্রিপারেশনটা হয়তো ভালোই বেশ। এটাই। যাক, তোমরা হয়তো অনেকেই ভাবতেছিলা যে এখানে যারা আছে তারাই সবাই বুঝি নটরডেমের, কিন্তু দেখছো যে তন্ময়কে দেখে তোমরা অনুপ্রেরণা নিতে পারো। আসলে যে কোনো জায়গা থেকে ভালো করতে চাইলে ভালো করা সম্ভব। তন্ময় যে স্কোরটা করেছে, এই স্কোরের ধারাবাহিকতা ও যদি বজায় রাখতে পারে তাহলে কিন্তু দেখবা যে অনেক নটরডেমিয়ান হয়তো ওর পেছনে, আজকের এই রেজাল্টে অনেক পেছনে ছিল। তো আসলে ভালো করার জন্য একটা উপলক্ষ দরকার, নিজেকে থেকে চাওয়া দরকার যে আমি আসলে পারবো। যেই বিশ্বাসটা তন্ময় নিয়ে আসলে পড়াশোনা করছে এবং সে লেগেছিল, অনলাইন এক্সামটা দিচ্ছে সেটা তো 40তম, আজকের এই এক্সাম মানে অফলাইন এক্সাম ভার্সনটাতে সে নবম। তো এইভাবে যদি সে ভালো করতে পারে তাহলে তোমরা কেন পারবে না? সো তোমাদের মধ্যেও আমি মনে করি যে ওর যে বিশ্বাসটা যে কোনো জায়গা থেকে ভালো করা সম্ভব, সেই বিশ্বাসটা আসলে সঞ্চার হোক। কংগ্রেচুলেশন তন্ময়। তো আমি অভিকে ডাক দিব তন্ময়কে গিফটটা বুঝিয়ে দেওয়ার জন্য। এটা ধরো, ক্যামেরার দিকে। ঠিক আছে, কংগ্রেচুলেশন তন্ময়, থ্যাংক ইউ। এরপরে আমরা ডেকে নিব তৌসিফকে। তৌসিফ নটরডেম কলেজের, এবং তৌসিফ পটেনশিয়াল বুয়েটিয়ানে 8ম হয়েছে। তৌসিফ। জি, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি ধন্যবাদ জানতে চাই এসএস টিমকে এত সুন্দর একটা পরীক্ষার আয়োজন করার জন্য। আমি এখানে আমার পরীক্ষার হলের অভিজ্ঞতা এবং আমার ভুল ত্রুটিগুলা তুলে ধরি, এবং এসে পরীক্ষার হল আমার কাছে অনেক ভালো লেগেছিল। এবং পরীক্ষার হলে প্রথমে আমি ঢুকে পরীক্ষার যারা পরীক্ষক ছিল, তো ওনারা প্রথমে আমাদের 20 মিনিট আগে পরীক্ষার কোশ্চেনটা দিয়ে দেয়। তো ওখানে কোশ্চেনটা পেয়ে আমি প্রথমে ওনারা মানে নিয়ম সবগুলো বলে দেয় এবং আমাদের বলে দেয় যে যাতে আমরা পরীক্ষায় কোশ্চেন অ্যান্সার না দেয়। বুয়েট পরীক্ষায় যেভাবে সিনিয়র ভাইরা আমাদের সিনিয়ররা যেভাবে আমাদেরকে বলতো বুয়েট হলে পরীক্ষা এভাবে হতো, ওনারা আমাদের বলে দিতে হবে। এবং ওখানে পরীক্ষার হলে 20 মিনিট আমি কোশ্চেন দেখতেই প্রায় 40 মিনিট আমি দেখতেও পারিনি, এবং আমার 20 মিনিট ওভার হয়ে গেছে, আমি ইভেন বুঝতেও পারিনি। তো এটা আমার কাইন্ড অফ একটা লার্নিং যে এভাবে। তারপর আমি পরীক্ষার হল 40 মিনিট শুরু হয়, এবং আমার মনে করে আমি 30টার মতো 35টার মতো লাস্টে আমার কেমিস্ট্রি কোশ্চেনটা ছিল। তো কেমিস্ট্রি কোশ্চেনে আমি ফুলি দেখতে পারিনি, কিন্তু তারপর আমি পরীক্ষা শুরু করি। আমার প্রথম সেটটা ছিল ম্যাথে। তো ম্যাথে আমি কোশ্চেন করি, তো ম্যাথ মোটামুটি পুরো কোশ্চেন সেটটা আমি বলবো
ভাইয়েরা বিভিন্ন সেট করেছিল। তো আমার সেটে ম্যাথটা সহজ কঠিন মিলাইছিল, আমি বলবো না খুব সহজ, আবার খুব কঠিন বলবো না, মানে স্ট্যান্ডার্ড ছিল। এবং যারা পরীক্ষা দিয়েছে তারাও স্ট্যান্ডার্ড বা সহজ বলেছে। এবং আমার ক্ষেত্রে ম্যাথ আমি করেছি, তো আমার ক্ষেত্রে আমি ম্যাথ করতে করতে আমার একটা সময় এসেছে যে প্রায় 50 মিনিট হয়ে গেছিলো, 50 বা 55 মিনিট এরকম, আমার তখন 11টা ম্যাথ হয়েছে। কিন্তু আমি প্রথমে ম্যাথ শুরু করেছিলাম, কিন্তু এখানেই আমার একটা ভুল হচ্ছিল, কারণ ম্যাথ ইউজুয়ালি টাইম কনজিউমিং হয়। তো আমার দিক দিয়ে কিন্তু আমি দেখেছিলাম ম্যাথ পারি বা ম্যাথ আমার কাছে কমন লাগতেছে, কিন্তু ওভাবে ম্যাথটা শুরু করে আমার ভুল হয়েছিল। তো এটা আমার একটা ভুল, যা আমি মানে নেক্সট টাইম খেয়াল রাখবো, এবং আমি আমার সহপাঠী যারা তাদেরকেও বলবো যে খেয়াল রাখতে এটা, কারণ ম্যাথটা ইউজুয়ালি সবার কাছে একটু টাইম কনজিউমিং লাগে। তারপর আমি কেমিস্ট্রির কথা বলি, তারপর ফিজিক্সের কথা বলি। তো ফিজিক্স কেমিস্ট্রি ইউজুয়ালি ফিজিক্স যেমন কনসেপচুয়াল অনেক কিছু পেঁচানো যায় একজন পরীক্ষক চাইলে। তো এবং কোশ্চেন 40টার মধ্যে দুই তিনটা না 4-5টা একটু কঠিন ছিল আমি বলবো, বাকিগুলা মানে যদি ভালো মতো পড়াশোনা করি পারা যায়। তো এবং আমার ম্যাথের ক্ষেত্রে আমি টাইম দিয়েছিলাম। তো লাস্টের দিকে ফিজিক্স করার পর কেমিস্ট্রি করার পর আমার খেয়াল হয় যে লাস্টের সম্ভবত 40 মিনিটের মতো বাকি ছিল, এবং আমি ফিজিক্স কেমিস্ট্রি আমি টাচও করি নি। এবং কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে ইউজুয়ালি টাইম কম লাগে, যারা মানে কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথ ফিজিক্স তুলনায় যারা পরীক্ষা দেয় ওরা সব সময় বলবে, কারণ কেমিস্ট্রি ইউজুয়ালি সহজ বলবো না, খুব সহজ বলবো না, মানে পরীক্ষা মানে লিখতে বা ধরুন টাইম ইউজুয়ালি কম কনজিউমিং হয় বা নাম্বার তোলা যায় কেমিস্ট্রিতে। তো এটার ক্ষেত্রে আমার করা উচিত ছিল, বা মানে প্রথমে যেমন ম্যাথ পড়েছিল তাই বলে ম্যাথ অ্যান্সার করছে, এটা আমার ভুল ছিল, একটা বড় লেভেলের ভুল ছিল। কিন্তু লাস্টে হয় যে আমি কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি কোশ্চেন মোটামুটি সহজই ছিল, লাস্টে আমি 3টার মতো কোশ্চেন অ্যান্সার করতে পারিনি। বাকি এমনি ম্যাথ আলহামদুলিল্লাহ হয়েছে সবগুলো, কিন্তু ফিজিক্সেও কয়েকটা যেমন ফিজিক্সের থিওরি একটু অনেক ঘোরানো যায়, সেই হিসেবে কেমিস্ট্রি পারিনি বা অ্যান্সার করতে পারিনি আমি লাস্টে টাইম কনজিউমের জন্য। এবং ওভারঅল বলবো যে পরীক্ষা আলহামদুলিল্লাহ আমি এত ভালো এক্সপেক্ট করবো আমি এটা এক্সপেক্ট করিনি, কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে ভালো। এবং আমি এই ভুলগুলো যেমন পরীক্ষার্থী প্রথমে 20 মিনিটে আমরা পাই বইটের পরীক্ষা, তো ওগুলোর ক্ষেত্রে প্রথমে আমার চেষ্টা করব যে 20 মিনিট কেমনে চলে যায় বোঝা কঠিন, কারণ আমার কাছে অবাক লাগে যে আমি 40 সেকেন্ড দেখতেও পারি না, 20 মিনিট ওভার হয়ে গেছে। এবং এটাই কারণ, আর পরীক্ষার হল, পরীক্ষার পরিবেশ, তারপর পরীক্ষকরা, তারপর আমাদের 20 মিনিট আগে এক্সাম দেওয়ার পর একটা ভালোই একটা এক্সপিরিয়েন্স বলতে গেলে। এবং পরীক্ষা দিয়েও আমি অনেক কিছু শিখেছি বলতে গেলে, অনেক কিছু শিখেছি আসলে। এবং ওগুলা মানে অভিজ্ঞতা, এবং ওইগুলোকে কাজে লাগবে আই হোপ। এবং এটাই কি এটাই, এবং থ্যাংক ইউ। খুব সুন্দর কয়েকটা পরামর্শ দিল যে তোমরা জেনে থাকবা যে মেইন এক্সাম শুরু হওয়ার কিছুক্ষণ আগে কিন্তু তোমরা পরীক্ষার প্রশ্ন সহ খাতাটা পাও বুয়েট এক্সামের ক্ষেত্রে। তো ওই সময়টাতে কি করবা বা কিভাবে আসলে সময়টা গুছিয়ে নিবা সেটা ও বলল। আমাদের ক্ষেত্রেও কিন্তু তা হয়েছে। আমরা সবসময় বলি লাস্টের দিকে যে যদি একান্তই তুমি ম্যাথে খুব বেশি মানে ম্যাথ অলিম্পিয়াড লেভেলে ফাইটার না হও, তাহলে ম্যাথটা দিয়ে না শুরু করে কেমিস্ট্রিটা দিয়ে শুরু করতে, কারণ কেমিস্ট্রিটা হচ্ছে পারলে পারছি না পারলে নাই, মানে তাড়াতাড়ি শেষ করে চলে যাওয়া যায়। মানে আমাদের সময় যেটা হয়তো যে 3 ঘন্টা পরীক্ষা ছিল, 1 ঘন্টা করে প্রত্যেক সাবজেক্টে খরচ না করে কেমিস্ট্রিটা চেষ্টা করতাম 40 মিনিটে শেষ করে দেওয়া, বা আমাদের সময় মানে কম সময় শেষ করে দেওয়া, যে নির্ধারিত সময় সেটার চেয়েও। এরপরে বাকিটা টাইম যেন আমি একটু ম্যাথ বা ফিজিক্সের ক্ষেত্রে বেশি ব্যবহার করতে পারি। তো এই কনসেপ্টটা কিন্তু তোমরা দেখবা যে তোমাদের প্রত্যেকেরই সামনে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা, মডেল টেস্ট বলো, মেইন এক্সাম বলো, সেই জায়গায় খুবই কাজে লাগবে যে আমি কোনটা দিয়ে শুরু করব, আমার অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। আমি অভিকে ডেকে নিব তোমাকে পুরস্কার বুঝিয়ে দেওয়ার জন্য। কংগ্রেচুলেশন। আচ্ছা, এরপরে ডেকে নিব সৌরভ সিদ্দিকীকে। সৌরভ সিদ্দিকী হচ্ছে পটেনশিয়াল বুয়েটিয়ানে 4th হয়েছে, অ্যান্ড ও নটরডেম কলেজের সৌরভ সিদ্দিকী। আর ও কথা বলার আগে সবাই একটা কমেন্ট করতেছিল, ভাই পটেনশিয়াল বুয়েটিয়ানের প্রশ্ন কি আর পাওয়া যাবে কিনা। দেখো, আমরা প্রশ্ন কিন্তু যথেষ্ট পরিমাণে ছাপিয়েছি। আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ানে প্রায় 6,500 থেকে 7,000 স্টুডেন্টের কাছাকাছি রেজিস্ট্রেশন করেছিল। আমরা প্রায় 8,000-এর মতো প্রশ্ন ছাপিয়েছিলাম।
সো অনেক প্রশ্ন ব্রাঞ্চে আছে, তোমরা ভর্তি হও বা না হও অ্যাচিভের ব্রাঞ্চে একদিন গিয়ে ঘুরে আসবে আর পটেনশিয়াল বুয়েটিয়ানের প্রশ্নটা কালেক্ট করে নিয়ে আসতে পারো, বাসায় একটু পরীক্ষা দিয়ে দিতে পারো। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া প্রথমে বললেন যে সবার উদ্দেশ্যে একটু কোনো অ্যাডভাইস দেওয়ার জন্য। তো আমি এমন মনে করি না যে আমার এমন কোনো যোগ্যতা হয়েছে অ্যাডভাইস দেওয়ার মতো। তো আমি জাস্ট আমার কিছু ভুল কি করছি সেটা একটু শেয়ার করতে পারি আপনাদের সাথে। যেমন আমার বেশিরভাগ যেটা পরীক্ষায় যেগুলো ভুল হয় আমি কোয়েশ্চেন পড়তে বেশি ভুল করি সবসময়। যেমন 250 দেওয়া আছে, আমি 300 দিয়ে ম্যাথ করছি, বা কোনোটা প্লাস মাইনাসে ভুল করছি। তো এরকম সিলি মিস্টেক, ক্যালকুলেশন মিস্টেক আমার খুব হয়। আর তা বাদেও আমি মানে পরীক্ষায় খুব নার্ভাস হয়ে যায় আর কি। এটা আমার খুব একটা মানে ব্যাড ইম্প্যাক্ট ফেলে পরীক্ষার উপর। তো এই ছিল ভাইয়া বলার তেমন কিছু। না, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে তোমরা হয়তো ভাবো যারা টপ করে তাদের বুঝি ভুল হয় না। সো ও 4th হয়েছে পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামে, তো স্টিল ও বলতেছে যে ওর ক্যালকুলেশন মিস্টেক বা এই জিনিসগুলো হয়। তো এটা যে কারো ক্ষেত্রে হওয়াটা খুবই স্বাভাবিক। যদি কোনো সময় কোনো পরীক্ষায় তোমরা যদি এরকম একটা মোমেন্টে পড়ো যে হ্যাঁ তুমি পরীক্ষা দিচ্ছ, মাঝখানে হঠাৎ করে দেখলে যে আরে এটা তো 250 দেওয়া ছিল, আমি 300 ধরে ম্যাথ করে ফেলছি, আমার ওই ম্যাথটা শেষ, এখন কি আমি কাইটে ওইটা আবার করব, মানে ওই টাইমে কি করে অনেকে ফ্লোটা হারায় ফেলে। ওই টাইম থেকেও যেন ঘুরে দাঁড়াইতে পারো, এই মন মানসিকতাটাও রাখবা। যে কোনো সময় পরীক্ষায় যে কোনো পরিস্থিতিই ঘটুক না কেন তুমি যেন খুব শান্তভাবে শেষ করতে পারো, এটা একটা খুবই বড় যোগ্যতা যে কোনো বড় পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে। থ্যাংক ইউ সৌরভ, খুব সুন্দর একটা পরামর্শ দিলা স্টুডেন্টসদেরকে। সৌরভকে গিফটটা দেওয়ার জন্য আমি কাজী রাকিবকে ডেকে নেব। এরপরে আমরা ডেকে নিব মাহমুদুল হাসান ওয়াসিফকে। ওয়াসিফ পটেনশিয়াল বুয়েটিয়ানে 3rd হয়েছে, ও নটরডেম কলেজ। ওয়াসিফ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহমুদুল হাসান ওয়াসিফ। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাইবো এসিএস যারা এই পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম অর্গানাইজ করেছে এবং যারা দেখছে তাদের সকলকে। তো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আসলে পড়াশোনার বিকল্প নেই, তো সবাইকে পড়াশোনা করতে হবে এবং সেই পড়াশোনাটাকে যাচাই করার জন্য আমাদের যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলোতে অ্যাটেন্ড করা উচিত। তো সেগুলো আমরা অনলাইনে কিংবা অফলাইনে অ্যাটেন্ড করতে পারি। তো আমার মনে হয় অনলাইনে এক্সাম অ্যাটেন্ড করার চেয়ে অফলাইনের এক্সামগুলো বেশি ভালো হয়। তো এই জন্য আমার মনে হয় সবারই এরকম এক্সামে অ্যাটেন্ড করা উচিত। তো রেজাল্ট যেরকমই হোক না কেন সবাই সেটা থেকে ইমপ্রুভ করতে পারে এবং সবাই পরবর্তীতে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যেতে পারে। এই বলে আমি শেষ করতে চাই। কংগ্রেচুলেশন ওয়াসিফ। ওয়াসিফকে গিফটটা দেওয়ার জন্য আমি একটু সাকিবকে ডেকে নেব। সাকিব, তুমি যদি ওয়াসিফকে গিফটটা বুঝিয়ে দিতে। আচ্ছা, তো তোমরা এতক্ষণ অনেকেই দেখলা যে আমাদের নটরডেম কলেজের ছিল, হলিক্রস কলেজের ছিল, ঢাকার বাইরের কলেজের ছিল। একটা অবাক করা তথ্য দেই, সেকেন্ড যে হয়েছে পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামে সে কিন্তু ঢাকার কোনো স্কুল কলেজের ছিল না, সে সিলেট থেকে বসে পরীক্ষাটা অ্যাটেন্ড করছে এবং সিলেট থেকে সে মাশাআল্লাহ অনেক ভালো মার্কস অ্যাচিভ করছে। ওর মার্কস মুরারি চাঁদ কলেজ সিলেট। তো ও হচ্ছে 346 সে পেয়েছে। 346 মার্কসটা কিন্তু বুঝতে পারতেছে যে একদম ফার্স্টের সাথে কাটায় হয়তো আর একটু একটা ম্যাথ এদিক সেদিক হলে ও ফার্স্ট হয়ে যেতে পারতো। তো যে কোনো জায়গা থেকে যে আসলে ভালো করা সম্ভব সেটারই আসলে একটা প্রমাণ রুহিত আহমেদ। তো রুহিতের সাথে কথা হচ্ছিল আজকে দুপুরে আমার, ও চেষ্টা করেছিল আসার জন্য, বাট সিলেট থেকে ঢাকা আসার তো একটু টাফ। শেষ পর্যন্ত ফ্লাইটেরও ও টিকিট নেওয়ার একদম শেষ মুহূর্তে ছিল, কিন্তু ওই ফ্লাইটের টিকিটটাও ছিল রাত 9টা বাজে, একটু আগে হলেও আমি বলতাম চলে আসো। বাট ও তোমাদের জন্য সবার জন্য একটা ভিডিও বার্তা দিয়েছে, তো আমরা একটু ওর ভিডিও বার্তাটা একটু দেখবো। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রোহিত আহমেদ, আমার কলেজ হচ্ছে মুরারি চাঁদ কলেজ সিলেট। আমি পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামে 2য় স্থান অধিকার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেই জন্য আমার ফ্যামিলি মেম্বাররা অনেক খুশি হয়েছেন, আর যেহেতু আমার ফ্যামিলি মেম্বাররা অনেক খুশি হয়েছেন সেই জন্য আমি অনেক খুশি হয়েছি। আর সেই জন্য আমি এসএস এর ভাইয়াদের প্রতি অনেক কৃতজ্ঞ, তারা কন্টিনিউয়াসলি আমাকে ইন্সপায়ার করে গেছেন আরো ভালো করে করার জন্য। আমি ফিউচারে যাতে আরো ভালো রেজাল্ট করতে পারি সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।
তো সিলেট থেকে সেকেন্ড পজিশন অ্যাচিভ করছে এবং ও কিন্তু এখনও পরীক্ষাগুলো প্রত্যেকটা পরীক্ষায় ভালো করতেছে। সো যে কোনো জায়গায় আসলে ভালো করা সম্ভব, যে কোনো জায়গা থেকেই। তো এই প্রমাণগুলো কিন্তু এই পটেনশিয়াল বুয়েটিয়ান অফলাইন এক্সামেও তোমরা পাচ্ছ। তো তোমাদেরও যার যার জায়গা থেকেই হোক না কেন ভালো করে পড়াশোনা করো, যেন তোমরাও পরবর্তীতে আসল এক্সামটাতে যেন এরকম পজিশনগুলো অ্যাচিভ করতে পারো। এখন ফাইনালি আমরা হচ্ছে আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ানে যে প্রথম হয়েছে নিলয় দাস, নটরডেম কলেজ। সো নিলয় দাস, একটু স্ক্রিনে আসো। আদাব সবাইকে, আমি নিলয় দাস, আমি পড়াশোনা করতেছি নটরডেম কলেজ থেকে গ্রুপ 2-এ। এই পরীক্ষাটা আয়োজন করার জন্য আমি এসিএসকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা অংশগ্রহণ করছে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছাও জানাচ্ছি। আসলে পটেনশিয়াল জিনিসটা সবসময় পটেনশিয়ালই, সো এটা কেবল শুরু, আমাদের সামনে সবচেয়ে বড় জার্নিটা এখন অপেক্ষা করতেছে। সো আমি সবার কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ চাবো যাতে আমি যে লক্ষ্যে শুরু করছি সেটার কাছাকাছি অন্তত যাইতে পারি। আর এক্সামের ক্ষেত্রে যেটা লাগে লাইক মেধা, পরিশ্রম এবং ওই দিনটা যার হয়, আসলে দিন শেষে ওই দিনটা যার হয় সেটাই তার হয়, ফ্লোটা যার পেয়ে যায়। এখন আমি জানি না আমার কী হবে সামনে, বাট আই উইল ট্রাই, দেখা যাক কী হয়, এটাই আর কি। কংগ্রেচুলেশন নিলয়। নিলয়কে আমি একটু দাঁড়িয়ে কয়েকটা প্রশ্ন করতে চাই। তো নিলয়, তুমি এই পরীক্ষাটা যখন অংশগ্রহণ করো, তো তুমি পরীক্ষায় অংশগ্রহণ করার আগে বা প্রশ্নগুলো দেখার পরে তোমার কাছে কি মনে হয়েছিল যে আসলে তুমি প্রথম হবে বা এরকম কোনো অনুভূতি ছিল কিনা, নাকি মনে হয়েছে যে না আমি যা পারি সেটাই আসলে দিয়ে আসি, পরে দেখা যাক কি হয়? না ভাইয়া, আমি লাইক রাজশাহীতে আমার দিদির বাসায় ঘুরতে গেছিলাম, বই টই তো নিয়ে যাইনি, 5 দিন ঘুরে ফিরে আসে তারপর আসি আমার মতিঝিলে ম্যাচে। সো ওই দিন সকালবেলা আমি অর্গানিক কেমিস্ট্রি পড়িনি লাইক 2 মাস, সকালবেলা একবার রিভাইজ দিয়ে আসছি এবং অর্গানিক কেমিস্ট্রি প্রায় 20 মার্ক আমার মনে ওখান থেকে ভুল গেছে। এরকম ধরনের উল্টাপাল্টা কাজ হয়েছে। সো ওই 20 মার্কস পাইলে তো হয়ে যেত 371। অর্গানিক কেমিস্ট্রিতে অনেক এটা থেকে একটা জিনিস বুঝতে পারতেছো যে ফার্স্ট হয় তারও কিন্তু একটা মানে আফসোস থাকে, মানে ফার্স্ট হওয়ার পরেও একটা আফসোস থাকে, তার মানে আফসোসের জায়গা সবারই আছে। নিলয় প্লিজ কন্টিনিউ। এই তো এরকম। আর আমার কি হয়েছিল, লাস্টে ফ্লোটা খুব সুন্দর হয়েছিল। প্রথমের দিকে আমি শুরু করতে যাই ঘাবড়াইছিলাম, বা কেমিস্ট্রি কয়েকটা কঠিন কোয়েশ্চেন ছিল, ফিজিক্সের কেন মানে ঘুরাই যাচ্ছিল। আর আমি স্ট্রং পয়েন্ট বানানোর চেষ্টা করছি ম্যাথকে পুরো কলেজ লাইফেই। সো আমি লাস্ট 20 মিনিটসে প্রায় 10-10টার মতো ম্যাথ করছি এবং আমার সবগুলো মোটামুটি ঠিক হয়েছে। সো এই জায়গাটাতে আমি মনে করি আগায় গেছিলাম। সো এটাই আর কি। তুমি এমনি শুরু করছিলে কেমিস্ট্রি দিয়ে? জি, কেমিস্ট্রি দিয়ে শুরু করছিলাম। কেমিস্ট্রি লাস্ট 10 মিনিট, লাস্ট 20 মিনিটে 10টা ম্যাথ দেওয়া কিন্তু ইনসাইন। মানে এটা কিন্তু ম্যাথের ক্ষেত্রে নর্মালি 3 মিনিটও কম হয়ে যায়, মানে এক্স্যাক্ট এক্সামে সেই জায়গায় প্রতি ম্যাথ 2 মিনিট। বোঝা যাচ্ছে যে আসলে ম্যাথে তোমার চর্চাটা বা ওই লেভেলের স্ট্রেন্থটা ছিল। আরেকটা জিনিস সত্য হয়, এটা আমি একটু জানতে চাই তোমার কাছ থেকে, সেটা হচ্ছে যে বইটা আমরাও যখন এক্সাম দিয়েছি বা যারা ভালো করে তাদের ক্ষেত্রে যে অ্যান্সার মুখস্থ হয়ে যায়, তোমার কি এরকম হয়েছে কিনা? কয়েকটা ম্যাথ এরকম ছিল, মানে বিভিন্ন বই ঘাটাঘাটি করার মাধ্যমে জানছি যে ওই থেকে চলে আসছিল আসলে, মানে লাস্ট লাইন আমি মনে আছে, আমি জাস্ট লিখে ফ্লোতে চলে গেছি। এরকম মানে এই জিনিসটা আমি বললাম কেন, কারণ এটা আমাদেরও অনেক ক্ষেত্রেই হয় যে করতে করতে, তোমাদেরও হবে, যাদের এখনো হয়নি কোনো আফসোসের কিছু নেই, দেখবা যে করতে 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 লাস্টে তুমি একটা প্রশ্ন দেখে এটার অ্যান্সার এত, মানে বইটা কিন্তু অনেক জায়গায় তুমি ধরো 1 লাইন 2 লাইন লিখে লাস্টের অ্যান্সারটাও যদি সঠিকভাবে লিখে দিয়ে আসতে পারো তুমি কিন্তু মানে ফুল মার্কসই পাও। মানে আমাদেরকে যখন স্যাররা খাতা দেখতো, আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিলাম, অ্যান্সারটা মিলানোটা খুবই বেশি ইম্পর্টেন্ট। সো তোমাদেরও এরকম একটা অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ, মানে মাসেল মেমোরিতে চলে আসবে আর কি ম্যাথগুলো, ঠিক আছে? তো এই আর কি নিলয়, তোমার যদি 25 ব্যাচ 26 ব্যাচের স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। জি, নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করবা সবসময় কলেজ লাইফে। এমন দরকার নাই যে কলেজ লাইফে তুমি কারো টার্গেট করলা যে ওকে আমাকে কাটাইতে হবে কালকে, এমন না। তুমি নিজেকে স্ট্রং পয়েন্ট, তোমার উইক পয়েন্ট বাছাই করো, নিজেকে একটা দিকে স্ট্রং করো। দিন শেষে তোমাকে একটা দিক দিয়ে আগাইতে হবে। সো যে কোনো তোমার সেটা যে কোনো প্যাশন, তোমাকে একসাথে সব করতে হবে না, এরকমই আর কি। সো আর সৎ থাকার চেষ্টা করা উচিত, এবং এই আর কি বলবো। যাক, নিলয়কে আমরা নিলয়ের প্রাইসটা বুঝিয়ে দিই। সো নিলয়ের জন্যই আমাদের বলতে পারো যে আমাদের একটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম অলরেডি, যে আমাদের উইকলি এক্সাম বা আমাদের অ্যাচিভে যারা ভালো করবে তাদের প্রত্যেককে আমরা, ইঞ্জিনিয়ারিংয়ে যারা ভালো করবে রেড ক্যাপ দিব। এটা IPL থেকে ইন্সপায়ার্ড।
তো যারা ভালো করবে তাদেরকে এই রেড ক্যাপটা দিব। হয়তো এই রেড ক্যাপটার মূল্য মানে হয়তো তোমরা এটা জাজ করলে হবে না, বাট এই রেড ক্যাপটা অ্যাচিভ করার জন্য চিন্তা করো যে এতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে থেকে একজন করে পাবে। আমরা চেষ্টা করেছি এই রেড ক্যাপটাকে একটা সম্মানের প্রতীক হিসেবে দেখানোর জন্য। আমি জানি যে এখানে যারা যারা আছে প্রত্যেকে কিন্তু অ্যাকচুয়াল বুয়েট এক্সামে ফার্স্ট হয়ে যাওয়ার মতন। হতে পারে যে নিলয়ের জায়গায় আরেকজন ফার্স্ট হয়ে যেতে পারে, কিন্তু আমরা চেষ্টা করতেছি যে অনুপ্রেরণা দেওয়ার, যারা ভালো করতেছে তাদের জন্য এই রেড ক্যাপটা। এছাড়াও আরও কিছু গিফট থাকবে। তো নিলয়, অ্যাচিভ এক্সামের যে ক্যাপ, যেই এটাকে আমরা চাই যে এটা বাংলাদেশের স্টুডেন্টসদের মধ্যে একটা খুবই কাঙ্ক্ষিত বস্তু হিসেবে থাকুক, এটার ঠিক প্রথম ক্যাপটাই তোমার কাছে যাচ্ছে। কংগ্রাচুলেশন, বিগ কংগ্রাচুলেশন টু ইউ। তো নিলয়, তুমি যদি এটা রিসিভ করতে। থ্যাংক ইউ। ওকে, একটু পরে এতদিন দেখতাম যে আইপিএলে মুস্তাফিজ পার্পেল ক্যাপ পরতো, তো আজকে ওইটারই একটা অনলাইন এডটেক ভার্সনে একটা সংস্করণ আমরা করার চেষ্টা করেছি। আর এছাড়াও আরও কিছু গিফট থাকবে নিলয়ের জন্য। রাকিব, তুমি যদি গিফটগুলো একটু বুঝিয়ে দিতে। কংগ্রাচুলেশন নিলয়। তো আমরা যারা যারাই এখানে ছিলাম সবাই কিন্তু প্রত্যেকে যোগ্য। ইনফ্যাক্ট তোমরা যারা দেখতেছো তারাও যোগ্য। কেন যোগ্য বলি? কারণ তোমরা এখন এই জিনিসটা দেখতেছো কি, শক্তি নেওয়ার জন্য, অনুপ্রেরণা নেওয়ার জন্য। তোমাদের প্রত্যেকের মধ্যে এই সম্ভাবনা আছে যা নিলয়ের মধ্যে আছে। সামনে 3-4 মাস পরে কে কার জায়গায় আসবে কিছু বলা যায় না, একমাত্র সৃষ্টিকর্তা জানেন প্রত্যেকের ভাগ্যে কি লেখা আছে। তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরাও এই রকম সম্মান অর্জন করার জন্য প্রত্যেকের যোগ্যতা আছে। জাস্ট শেষ কয়েকদিনের পরিশ্রমটাই নির্ধারণ করবে তুমি আসলে কিভাবে নিজেকে তৈরি করতেছো সামনের ভবিষ্যতের দিনগুলোর জন্য। তো আমি অভির কাছে চলে যাবো, অভি যদি স্টুডেন্টদের জন্য শেষ কিছু কথা বলে দিতে। তো 24 ব্যাচের যারা এই লাইভটা দেখতেছো এবং যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা যে এই বাকি 4টা মাস ইউটিলাইজ করো। তোমাদের রাকিব ভাইয়া, অপর ভাইয়া, সাকিব ভাইয়া যেটা বললেন যে যারা টপ 100-এ থাকে, তোমার যদি এখনও প্রিপারেশন, ধরো তুমি আজকের এক্সামে 100 পাও নাই, ধরো 50-60 পাইছো, তো তুমি যদি ধরো আজকে টপ 20 বা টপ 10 ওরা যেই মার্কস পাইছে, তুমি যদি চিন্তা করো যে আমার ওই মার্কস পাইতে হবে, আসলে ওইটা চিন্তা করলে তুমি এখনই ডিপ্রেশনে পড়ে যাবা। তুমি চিন্তা করবা যে ভাই আমার একটা সিট দরকার। ধরো তোমার যদি এরকম হয় যে না আমার বুয়েটে ভাই 1309টা সিট, তার মধ্যে হয়তো আর্কিটেকচার বাদ দিয়ে 1250টার মতো সিট, তো 1250টা সিটের মধ্যে আমার টার্গেট বুয়েটিয়ান হওয়া, তাইলে তুমি এভারেজ মার্ক যেটা দেখলা যে আজকের পরীক্ষা এভারেজ মার্ক সবচেয়ে ভালো যেই ব্রাঞ্চ করছে সেখানেও কিন্তু 111, সবগুলা ব্রাঞ্চ মিলে হয়তো 80 থেকে 90। তার মানে ম্যাক্সিমাম, মানে তোমার চান্স পাওয়ার জন্য এখন এই অবস্থায় যারা পরীক্ষাটা অ্যাটেন্ড করছো, এই অ্যাভারেজ মার্ক কি কিন্তু তোমার চান্স পাওয়ার জন্য মানে ট্র্যাকে আসো তুমি বলা যায়। তো যদি খালি একটু এই 4-5 মাস ইফোর্ট দেও, দেখবা যে ভালো একটা পজিশন চলে আসছে। আর ইঞ্জিনিয়ারিং আমরা সবসময় বলি যে একটা সেফ প্রিপারেশন, কারণ এখানে বুয়েট বলো, তারপরে রুয়েট, চুয়েট, কুয়েট, আইইউটি, এমআইএসটি, বুটেক্স এবং ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ সিট কিন্তু দেখবা ভালো পজিশনে তোমরাই দখল করতেছো। তার মানে খুবই ভালো ভালো কিছু ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্ট পড়ার সুযোগ তোমাদের কাছে আছে যদি এই 4টা মাস ইউটিলাইজ করো। হ্যাঁ, এটা সত্যি যে সবাই বুয়েটে চান্স পাবে না, অনেকে হয়তো ভালো প্রিপারেশন নিয়েও পরীক্ষার হলে ব্লান্ডার করে ফেলবে, এরকম হইতেই পারে। অনেকে থাকে যে অনেক ভালো প্রিপারেশন কিন্তু মেইন ম্যাচে ক্লিক করেনি, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তুমি যদি প্রিপারেশনটা ঠিক মতো নেও, তোমার বুয়েটে না হলে আইইউটিতে হবে, নয়তো সিকে রুয়েটে হবে, নয়তো বুটেক্সে হবে, বা ঢাকা ইউনিভার্সিটির ভালো সাবজেক্ট তুমি ইঞ্জিনিয়ারিং পাবা। বাট যদি এই 4টা মাস ইউটিলাইজ করো, তুমি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তোমার পূরণ হবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সময়টা কাজে লাগাও, 4টা মাস অনেক সময়, পড়াশোনা করলে অনেক সময়। আর যদি পড়াশোনা না করে নষ্ট করো তাইলে দেখবা যে চোখের পলকে চলে গেছে। আজকে যেরকম আমরা পটেনশিয়াল বুয়েটেনের রেজাল্ট দিচ্ছি, দেখবা ঠিক একইভাবে এই দেখতে দেখতে বুয়েটের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, সিকে রুয়েট বা আইইউটির রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো সময়টা কাজে লাগাও, 4 মাস অনেক সময়। যারা পরীক্ষা অ্যাটেন্ড করছো বা করো নাই, নিজেদের পজিশনটা যত দ্রুত বুঝতে পারো, তোমার পজিশন যে খারাপ, তোমার প্রিপারেশন যে খারাপ, এটা যত দ্রুত তুমি অনুধাবন করতে পারবা, রিকভার করার সময় তুমি বেশি পাবা। ওই সময়টাকে কাজে লাগেও। ঠিক আছে, সবার জন্য অনেক শুভকামনা থাকলো। রাকিব, ফিনিশিং কিছু বলে দেবা ওদের উদ্দেশ্যে? সময়টা ইউটিলাইজ করতে হবে, বুঝছো? সময়টা কম, আগের প্রিপারেশন যেরকমই হোক না কেন, এখন তুমি যদি ঠিকমতো ইউটিলাইজ না করো, আগের প্রিপারেশন ভালো থাকলেও কিন্তু রেজাল্টটা ভালো আসবে না, কারণ বাকিরা তো ভালো করে ফেলবে, তাই না? তো সময়টা কাজে লাগাও, যথেষ্ট সময় আছে, হতাশ নয়, সময়টা কাজে লাগাও। তো সাকিব ভাই, আচ্ছা, যা হয়েছে হয়েছে,
এই এক্সামে যেমনটাই হয়েছে তার থেকে হচ্ছে মোটিভেশন নিয়ে যে আমাকে আরও ভালো করতে হবে, আর মানুষ চাইলে যে কোনো কিছুই পারে। সো তোমার যদি ইচ্ছাটা থাকে আর সৎ পরিশ্রমটা করো সৎভাবে, তাহলে আর কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। সো নিজের সাথে নিজে জেদ করে শুরু করে দাও, তাইলেই হয়েছে। আর হচ্ছে বেশি বেশি এক্সাম দাও, বেশি বেশি এক্সাম দাও, তাহলে হচ্ছে দেখবা তোমার যে ল্যাকিংসগুলো আছে, তোমার যে লিমিটেশনগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করতে পারবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।